এবারে জানাবো বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি শারমিন চৌধুরী। এক প্রতিমন্ত্রীর মন্ত্রণালয় পরিবর্তন সহ 5 মন্ত্রী প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বিন্যাস করেছেন প্রধানমন্ত্রী। ডক্টর মুরাদ হাসানকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামকে দেওয়া হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব। প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য পেয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দায়িত্ব। মন্ত্রী মোস্তফা জব্বারকে দেওয়া হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব। আর প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্ব। 2019 সালের 7ই জানুয়ারি বর্তমান মন্ত্রিসভার শপথের পর এই প্রথম ছোট আকারের এই রদবদল হল। সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত, উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তুলতে সবার কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, প্রতিবন্ধী, আলেম ওলামা, 21শে আগস্ট গ্রেনেড হামলায় আহত ব্যক্তিবর্গ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য এবং আত্মীয় পরিজনদের সাথে ইফতার মাহফিলে অংশ নিয়ে একথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী সবাইকে রমজানের মোবারকবাদ জানান। একই সঙ্গে চোখের অপারেশন হয়, চিকিৎসকের বারণ থাকায় সবার কাছে গিয়ে কুশল বিনিময় করতে না পারায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পবিত্র রমজান মাস হচ্ছে দোয়া কবুলের মাস। সবাই দোয়া করবেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, যেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশের স্বাধীনতা দিয়ে গেছেন। তার যে স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করা এবং বাঙালি জাতিকে বিশ্ব দরবারে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে আসা, সেটার জন্য আমরা নিয়ে যেতে পারি এবং বাংলাদেশ যেন জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, দুর্নীতি মুক্ত একটি দেশ হিসেবে বিশ্বের মর্যাদা পায় এবং উন্নত, সমৃদ্ধ, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ যেন আমরা গড়তে পারি, সেটাই আমরা চাই। আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের 5ম ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি জাতীয় সংসদের বগুড়া 6 আসনের উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকিতাকে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় আসনটি শূন্য হয়। আগামী 24শে জুন এই আসনে উপনির্বাচন। নিম্নমানের 52টি পণ্য উৎপাদনকারী কোম্পানির বিরুদ্ধে মামলা করবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এছাড়া বিএসটিআই এর মান পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এসব পণ্য বাজারজাত করা যাবে না। সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে অভিযুক্ত প্রতিষ্ঠানের সাথে বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার নিম্নমানের 52 পণ্য উৎপাদনকারী কোম্পানিগুলোকে ডাকা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। বৈঠকে এসিআই, প্রাণ, ডেনিশ ও ওয়েল ফুড সহ বেশিরভাগ কোম্পানির প্রতিনিধি উপস্থিত ছিলেন। তবে হাজির হয়নি আরা, আল সাফি, দিঘি সহ 5টি কোম্পানির কেউ। মহামান্য আদালত যে রায় দিয়েছেন সেটার ব্যাপারে আমাদের আপডেট দিয়েছি। মহামান্য আদালতের শ্রদ্ধা রেখে আমরা সমস্ত প্রোডাক্ট মার্কেট তুলে নিয়েছি এবং এটা আমাদের উৎপাদন পর্যায়ে বিএসটিআই প্রতিনিধি গেছেন, তারা চেক করেছেন, কোনো ধরনের প্রোডাকশন হচ্ছে না। সেই প্রোডাক্টটা ইতিমধ্যে আমরা বাজার থেকে উঠে নিয়েছি। ওনারা যে লট বলেছেন টমেটো ট্যাঙ্গর, আমরা টমেটো ট্যাঙ্গো এখন প্রোডাকশন এবং বাজারজাত করা থেকে বিরত রয়েছি। কিন্তু অন্যান্য যে প্রোডাক্টগুলো সেগুলি যেন ব্যবসা করতে আমাদের কোনো বাধার সম্মুখীন না হয়, সেই ব্যাপারে ওনাদের সক্রিয় পদক্ষেপ আমরা চেয়েছি। নিম্নমানের কারণে 9টি পণ্যের লাইসেন্স বাতিল করা হয়েছে, স্থগিত করা হয়েছে 43টি লাইসেন্স। অনুমোদন ছাড়া কেউ এসব পণ্য বাজারজাত করতে পারবে না বলে জানিয়েছে বিএসটিআই। বাতিল এবং স্থগিত কেউই এখন ফার্দার নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং ফার্দার ইমপ্রুভমেন্ট ব্যতীত, পণ্যের কোয়ালিটি ইমপ্রুভ না করা পর্যন্ত এবং বিএসটিআই থেকে পুনরায় টেস্ট ব্যতীত এবং যতক্ষণ পর্যন্ত ওইটা অ্যাজ পার স্ট্যান্ডার্ড না হয় ততক্ষণ পর্যন্ত ওই 52টা পণ্য কেউই বিক্রয় বাজারজাত করতে পারবেন না। 52 পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বাজার থেকে দ্রুত সরিয়ে নেওয়া না হলে আরো কঠোর হওয়ার হুঁশিয়ারি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। যে কোনো একটা দোকানে যদি একটা কন্টেইনার বা একটা প্যাকেটও পাওয়া যায়, আমাদের আইনে কিন্তু মামলা হবে বিক্রেতা এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে, অর্থাৎ মালিকের বিরুদ্ধে, এবং এর আগেও তাই হয়েছে। নন বেইলেবল অফেন্স। যারা
প্রত্যাহার করে নেয় তাদের বিরুদ্ধে মামলা হবে, তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। আমরা এগুলি তাদের বলেছি এবং তারা একমত হয়েছে আমাদের সাথে। বাজার থেকে পণ্যগুলো তুলে নেওয়া ও অভিযুক্ত কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে 23শে মে হাইকোর্টে প্রতিবেদন দেবে সংশ্লিষ্ট সংস্থাগুলো। বুলবুল রেজা, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে 52টি পণ্যের একটি বাঘাবাড়ি স্পেশাল ঘির কারখানায় নানা অনিয়ম পাওয়া গেছে। এর দায়ে 10 লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং সিলগালা করা হয়েছে। র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযানে বাঘাবাড়ি ঘি নকল করায় এক কারখানাকেও জরিমানা করা হয়েছে। বিএসটি এর পরীক্ষায় নিম্নমানের বলে প্রমাণিত হওয়ায় 52টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে এসব খাদ্যপণ্য বিক্রি ও সরবরাহে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের এই আদেশের পর রোববার মোবাইল কোর্ট পরিচালনা করে র্যাব। ঢাকার দক্ষিণ গোরান এলাকায় 52টি পণ্যের একটি অনিল ঘোষের বাঘাবাড়ি স্পেশাল ঘিয়ের কারখানায় অভিযানে পাওয়া যায় বিভিন্ন অসঙ্গতি। বাঘাবাড়ি স্পেশাল ঘি তার আসলে কোনো প্রসেস প্ল্যান্টেই নেই, কোনো কোয়ালিটি কোনো ল্যাবরেটরি কোনো কিছু নেই। তিনি আসলে বেসিক্যালি কয়েকজন সাপ্লায়ার থেকে আসলে ঘিটা নিয়ে এসে ওনার নিজের প্যাকেজাত করেন। এই কারণে আসলে এখানে কোনো কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে না। তদুপরি হচ্ছে আসলে হাইকোর্টের আদেশ অমান্য করে কিন্তু গত 7 দিন যাবত এখানে প্রোডাকশন হচ্ছে, সেল হচ্ছে, কিন্তু কোনো উইথড্র করেননি। তো মূলত এই বিষয়গুলোর কারণেই এই প্রতিষ্ঠানটিকে 10 লাখ টাকা জরিমানা আদেশ করা হয়েছে। একই সাথে এই প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হচ্ছে। পরে নকল বাঘাবাড়ি ঘিয়ের কারখানা ও যমুনা বেকারিকে আরও 16 লাখ টাকা জরিমানা করা হয়। এদিকে মিরপুর 1 ও 2 নম্বর এলাকার কয়েকটি রেস্টুরেন্টে ভেজাল বিরোধী অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রান্না করা মাংস এবং কাঁচা মাংসের সাথে একসাথে রেখে দিয়েছে এবং সেটা অনেক দীর্ঘদিন পুরনো এবং এখানে মাংসের সাথে রক্ত মিশে ফ্রিজে প্রায় দুর্গন্ধ জমে গেছে। এই সমস্ত রেস্টুরেন্টকে ঠিক করার জন্য আমাদের এই অভিযান, এবং আমরা বিশ্বাস করি যে আমাদের এই অভিযানের ফলে ভেজাল যে কার্যক্রম সেটা আমরা নিবৃত্ত করতে পারব। হাইকোর্টের আদেশ পালনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব ও পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা। হাইকোর্টের নির্দেশনার পর 48 ঘন্টার মধ্যে নিম্নমানের পণ্য অপসারণ না করায় রংপুরে অভিযান চালিয়েছে বিএসটিআই। দুপুরে নগরীর সিটি বাজারে শতাধিক দোকানে অভিযান চালানো হয়। এর মধ্যে 16টি দোকান থেকে নিম্নমানের পণ্য জব্দ করা হয়। জব্দ পণ্যগুলোর মধ্যে রয়েছে প্রাণের কারি পাউডার, প্রাণ চিপস, প্রাণের লাচ্ছা সেমাই, মোল্লা সল্ট, এসিআই সল্ট, ড্যানিশের গুঁড়া হলুদ। বিএসটিআই পরিদর্শক অনিমেষ রায় জানান, 52টি পণ্য ও খাদ্য সামগ্রী 48 ঘন্টার মধ্যে সরিয়ে নেওয়ার শেষ দিন ছিল শনিবার। এরপরও সংশ্লিষ্ট কোম্পানিগুলো তাদের পণ্য বাজার থেকে সরিয়ে না নেওয়ায় অভিযান চালানো হয়। এই অভিযান অব্যাহত থাকবে। দুদিন বিরতির পর আবারও আলোচনায় বাংলাদেশ ছাত্রলীগ। শনিবার দিবাগত রাতে নতুন করে হামলার শিকার হয়েছেন ছাত্রলীগের পদবঞ্চিতরা। আন্দোলনকারীরা দাবি করছেন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নির্দেশেই এই হামলা করা হয়েছে। হামলার প্রতিবাদে টিএসসিতে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এক বছর পর গত 13 মে ছাত্রলীগের 301 সদস্যের কমিটি ঘোষণার পর নতুন করে আলোচনায় আসে ছাত্রলীগ। গঠনতন্ত্র এড়িয়ে নতুন সদস্যদের নিয়ে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে এমন অভিযোগ ছিল একাংশের। এরপরই পদবঞ্চিতদের উপর হামলা হয় মধুর ক্যান্টিনে। গণভবন থেকে নির্দেশনা দেয়া হয় বিতর্কিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। এরই সূত্র ধরে শনিবার মধ্যরাতে পদবঞ্চিতদের সাথে আলোচনা করে ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব। আলোচনার এক পর্যায়ে পদবঞ্চিতদের উপর হামলা করা হয় বলে অভিযোগ করা হয়। তোরা কথা বলার এক পর্যায়ে বাকবিতণ্ডা হওয়ার পর রাব্বানী ভাই নিজে তেরে আসে লিপির দিকে। তারপরে ওইখানে পোলাপান আমাদের বোনদের উপর অতর্কিত হামলা চালায়, ভাইদের উপর অতর্কিত হামলা চালায়। আমাদের কর্মসূচি জননেত্রী শেখ হাসিনা, আমাদের একমাত্র রাস্তার ঠিকানা। জননেত্রী শেখ হাসিনা যখন শেষ করতে বলবেন তখনই আমি শেষ করব। রাতেই হামলার ঘটনা অস্বীকার করে গণমাধ্যম কর্মীদের কাছে বিবৃতি দেন সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। মানে এখানে নিজেদের মধ্যেই মানবাভিমান থাকতে পারে, যেটা হয় সেটাই হয়েছে। দুই পক্ষের মধ্যে একটা ধরনের হট্টগোলের মতো হয়েছে। এদিকে নতুন কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়া আরেক নেত্রী রোকেয়া হলের সাধারণ সম্পাদক শ্রাবণী দিশাকে অপহরণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নভেল প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় বসিয়ে দিবেন এমন আশ্বাসে অপহরণের চেষ্টা করেছেন বদরুন্নেসা কলেজ ছাত্রলীগের সহসভাপতি লিমা। ওখানে অবস্থান করছিল, ওকে দিয়ে যাওয়ার জন্য গাড়িও রেডি ছিল। এদিকে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জানিয়েছেন 20-25 জনের অবস্থান কোনো সংকট তৈরি করবে না। এত বড় সংগঠনে 20 জনের বা 25 জনের যে প্রত্যাশা প্রাপ্তির মিলবন্ধন ঘটবে না, সেটাকে আমরা সংকট বললে আসলে এটা ভুল হবে। সাইফুল ইসলাম জুয়েল, ডিবিসি নিউজ,
ঢাকা। ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সংঘর্ষ, পরে তদন্ত কমিটি, কোনো কিছুতেই আস্থা রাখতে পারছেন না বিক্ষুব্ধরা। তদন্তের কাজ শেষ করার কথা বললেও বঞ্চিতরা বলছেন তাদের সঙ্গে কমিটির কেউ কোনো কথাই বলেনি। আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান বলছেন অনেকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি, প্রয়োজনে আবার তদন্ত করা হবে। ৩০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা, কেউ পদবঞ্চিত, কেউ বা কাঙ্ক্ষিত পদ পাননি। প্রতিবাদ, বিক্ষোভ ও হামলা, ছাত্রলীগই পেটায় ছাত্রলীগকে। হামলার তদন্তে কমিটি গঠন করে ২৪ ঘন্টার সময় বেঁধে দেয়া হয়। কমিটি বলছে তদন্ত কাজ শেষ। তদন্ত কাজ শেষ, যাদের সাথে কথা বলা দরকার মূলত এই তদন্তটা করার জন্য আমরা কিন্তু সবার সাথে কথা বলেছি। ৪-৫ জনকে শনাক্ত করেছি যারা বেশি ঝামেলা করেছে মনে হচ্ছে আমাদের কাছে। ২৪ ঘন্টা তারা টাইম নিয়েছিল, কিন্তু এখানে অনেক 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 ঘন্টা চলে গেছে। তদন্ত কমিটি আমার সাথে ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগই করেননি, এবং আমি যাদের সাথে কথা বলেছি এখানে আমাদের অনেকেই আছেন, তাদের কারোর সাথে যোগাযোগ করা হয়নি। যেদিন হামলা হয় সেদিন আমি নিজে ওখানে ছিলাম উপস্থিত, কিন্তু আমি নির্যাতনের সম্মুখীনও হয়েছি এবং আমাদের কলিগরা হয়েছে, কিন্তু আমার সাথে কোনো রকম যোগাযোগ করা হয়নি। তদন্ত কমিটিকে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রভাবিত দাবি করে বঞ্চিতরা বলছে পুনর্গঠনেও তাদের আস্থা নেই। অজ্ঞাতনামা, ঢাকা ইউনিভার্সিটির বাইরে যারা অভিযুক্ত ছিল তাদেরকে বাদ দিয়ে ঢাকা কলেজ থেকে মনে করে রিপোর্ট প্রকাশ করে, তো এটা তো সত্যি রিপোর্ট হলো না। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক যেভাবে বলবে তদন্ত কমিটি সেভাবেই তদন্ত জমা দিবে। আর এই তদন্ত কমিটির মাধ্যমে বোঝা যাচ্ছে আমাদের সাথে বড় ধরনের একটা প্রহসন করা হচ্ছে। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক অভিযুক্ত ১৭ জনের নাম জানায়। বঞ্চিতদের দাবি ১৭ জন নয়, কমিটিতে বিতর্কিত প্রায় ১০০ জন। আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান বলছেন অনেকের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা মেলেনি। আর ১৭ জনের নামে যে অভিযোগ পাওয়া গেছে সে অভিযোগও এর সত্যতা প্রাথমিকভাবে মেলে নাই। যদি সত্যিকার অর্থেই তাদের ভিতরে আনিত অভিযোগগুলো প্রমাণিত হয়, সত্য প্রমাণিত হয়, তাদের পদ শূন্য হবে। বঞ্চিত ও প্রকৃত তেগীদের বিশ্ববিদ্যালয় শাখা সহ বিভিন্ন ইউনিটে মূল্যায়নের কথা জানান এই আওয়ামী লীগ নেতা। যৌক্তিক যদি কোনোই থাকে যে তাদের ব্যাপারে হয়তো বিবেচনা করা যেতে পারে। শাকির আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির ন্যূনতম বয়স ১২ বছর ৬ মাস নির্ধারণ করে সরকারের জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে তা বাতিল করেছে হাইকোর্ট। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে সাড়া দিয়ে ধর্ম, বর্ণ নির্বিশেষে সব বয়সের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাই বয়সের গণ্ডির মধ্যে মুক্তিযোদ্ধাদের বেঁধে ফেলার সুযোগ নেই বলে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। ১৯৭১ সালের ৩০শে নভেম্বর পর্যন্ত মুক্তিযোদ্ধাদের বয়স ন্যূনতম ১২ বছর ৬ মাস নির্ধারণ করে ২০১৮ সালের জানুয়ারিতে পরিপত্র জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ওই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে ১৫টি রিট আবেদন দায়ের করা হয়। রিটের ওপর প্রাথমিক শুনানির পর পরিপত্রের বৈধতার বিষয়ে রুল জারি করে হাইকোর্ট। দীর্ঘদিন ধরে রুলের উপর শুনানি করা হয়। রবিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ সরকারের জারি করা পরিপত্র অবৈধ ও ত্রুটিপূর্ণ বলে বাতিল করে দেন। রায় ঘোষণার সময় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন বিচারপতি। মাননীয় আদালত এটা অত্যন্ত উষ্মা প্রকাশ করেন যে কোনো রকম চিন্তা ভাবনা না করে এই আইনটা করা হয়েছে, এবং এক পর্যায়ে তিনি কেঁদে ফেলেন কোর্টের মধ্যে, যে তিনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। বলেন যে যেটার উপর ভিত্তি করে আমাদের দেশ গঠিত হয়েছে, যে মুক্তিযুদ্ধ থেকে কেন্দ্র করে, সেই মুক্তিযোদ্ধাদের যদি আজকে আমরা অস্বীকার করি তাহলে দেশ হিসেবে আমরা সামনের দিকে আগাতে পারবো না। তিনি এই সংক্রান্ত যত গেজেট নোটিফিকেশন হয়েছিল যে মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স ১২ বছর ৬ মাস হতে হবে, এবং এই সংক্রান্ত যে আইন হয়েছিল সবগুলো তিনি বাতিল ঘোষণা করে বলেছেন যে ওনাদের ন্যায্য ভাতা তাদের সকল বকেয়া সহ ফেরত দিতে হবে। হাইকোর্টের এই রায়কে সাহসী ও যুগান্তকারী আখ্যা দিয়েছেন ভুক্তভোগী কয়েকজন মুক্তিযোদ্ধা। আমি সহ আমরা ৪ ভাই এবং বাবা, আমরা মুক্তিযোদ্ধা। ১ মাস ১৪ দিন কম হয় বিদায় আমি এই ইসে পড়ে যাই। কাজেই এখন আমি বলতে চাই এটা একটা যুগান্তকারী রায়। সেই সময় যুদ্ধের সময় কি এরকম কথা ছিল যে ১০ বছরের নিচে হলে বা ১৩ বছরের নিচে হলে কেউ যুদ্ধ যাইতে পারবে না, এরকম কথা ছিল? একটা অসম্মানিত অবস্থায় পড়েছিলাম। এখন আমরা এই মহামান্য আদালত আমাদের এই সম্মান পুনরুদ্ধার করে দিয়েছে, আমি খুশি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, অর্থ সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর হাইকোর্টের রুলের জবাব দিয়েছে।
জাহিদ হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। বিচারাধীন বিষয় নিয়ে সংবাদ বা প্রতিবেদন করা যাবে, তবে এ নিয়ে কোনো মন্তব্য বা মতামত না দিতে সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী। দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন। রিপোর্টিং আর মতামত এই দুটোকে আলাদা করতে হবে, আলাদাভাবে দেখতে। রিপোর্টিং হচ্ছে যে মামলা চলছে সে মামলার আপনারা রিপোর্টিং করতে কোনো বাধা নাই, কিন্তু যে মামলা কার্যক্রম চলছে না কিন্তু একটা মামলা আছে, সেই মামলার ব্যাপারে কোনো মতামত দেওয়াটা থেকে বিরত থাকতে বলেছে। ডিবিসি সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথে থাকুন। প্রস্তুতি ভালো থাকায় এবার ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা নেই। 2.5 মাস পর সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ফিরে একথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফেরাকে নতুন জীবন বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। 2 মাস 16 দিন পর রবিবার নিজ দপ্তরে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তাকে শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের সহকর্মীরা। দাপ্তরিক কাজ শেষে তিনি জানান, সুস্থ হয়ে ফিরলেও পুরো উদ্যমে কাজে নামতে কিছু সময় লাগবে। চিন্তা ভাবনা করি, শরীরের কথা ভেবেই কাজ করতে হবে। ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের 4টি আন্ডারপাসের কাজ শেষ হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও সংকট নিরসন হবে। মেঘনা গোমতী সেতু উদ্বোধন হবে এবং এরপর ঢাকা-চট্টগ্রাম ঈদের সময় যে দুর্ভোগ ভোগান্তি এগুলো কমে যাবে। টাঙ্গাইল অংশে চন্দ্রা কোনাবাড়ি 2টি ফ্লাইওভার সঙ্গে 4টা আন্ডারপাস প্রকল্পের উদ্বোধন হবে। ঈদ যাত্রায় যুক্ত করা হবে বিআরটিসি বাস। ফলে অন্য বছরের তুলনায় স্বস্তিতেই ঘরে ফিরবেন মহাসড়কের যাত্রীরা। 500 ট্রাকের মধ্যে 468টি চলে এসেছে বাংলাদেশে এবং বাসের মধ্যে 660টি বাস 169টি চলে এসেছে। সড়কে শৃঙ্খলা ফেরানোই তার বড় চ্যালেঞ্জ বলে জানান ওবায়দুল কাদের। ইনশাআল্লাহ এবার দ্বিতীয় স্কেল মেগা প্রজেক্টগুলো এগুলো কাজ শেষ করা এটা একটা বিরাট বিষয়। যানজট নিরসন, সড়কে পরিবহনের শৃঙ্খলা, এটা হলো চ্যালেঞ্জ। ছুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদে পেশাদার চালক ছাড়া অন্য কেউ গাড়ি চালাতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঈদ সামনে রেখে সচিবালয়ে নিরাপত্তা প্রস্তুতির সভা শেষে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি। মহানগরী সহ প্রতিটা শহরে টহল ব্যবস্থা জোরদার করা হবে এবং শহরে চেকপোস্ট, তল্লাশি, ব্লক রেড দেওয়া হবে। যানজট নিরসনে ঢাকা শহরে এন্ট্রি এবং এক্সিট পয়েন্টে নিয়মিত পুলিশের সঙ্গে কমিউনিটি পুলিশ ও স্বেচ্ছাসেবক থাকবে। নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নিলে কর্তৃপক্ষ তার ব্যবস্থা নেবে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া, পেশাদার ড্রাইভার ছাড়া যেন কেউ গাড়ি না চালাতে পারে তার ব্যবস্থা করা হবে। বিচারাধীন মামলার বিষয় নিয়ে গণমাধ্যমে খবর প্রচার করা অনভিপ্রেত উল্লেখ করা সুপ্রিম কোর্টের দেয়া বিজ্ঞপ্তি পরিষ্কার করার দাবি জানিয়েছে সম্পাদকদের সংগঠন এডিটরস গিল্ড। সংগঠনটির সভাপতি তৌফিক ইমরোজ খালিদি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়। এতে বলা হয়, নির্দেশনাটি যে ভাষায় দেয়া হয়েছে তা অনুসরণ করতে গেলে বিচারাধীন মামলার কোনো বিষয়েই সংবাদ পরিবেশন করা যাবে না। সুপ্রিম কোর্ট প্রশাসনের হঠাৎ কেন এই নির্দেশনা প্রয়োজন হলো তা স্পষ্ট করা হয়নি বলেও উল্লেখ করা হয় এই বিজ্ঞপ্তিতে। তবে আদালতের কার্যক্রম নিয়ে কোনো ধরনের পর্যবেক্ষণ বা মন্তব্য করা থেকে বিরত থাকার বিষয়ের নির্দেশনার বিষয়ে একমত এডিটরস গিল্ড। এ বিষয়ে সচেতন থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। জিম্মি করে নয়, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দিয়ে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর ইকবাল মাহমুদ। দুপুরে চাঁদপুর সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে একথা বলেন দুদক চেয়ারম্যান। কোয়ালিটি এডুকেশন প্রাইমারি স্কুলে হচ্ছে না, প্রাইমারি স্কুলে হচ্ছে না বলেই কোয়ালিটি এডুকেশন সেকেন্ডারি স্কুলে হচ্ছে না। আমাদের আগামী প্রজন্ম যদি স্বশিক্ষায় শিক্ষিত না হয় তাহলে উন্নতির প্রশ্ন থাক, আপনার এক্সিস্টেন্স উইল বি অ্যাট স্টেক।
কিশোরগঞ্জে চলন্ত বাসে নার্স তানিয়াকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বর মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্স অ্যাসোসিয়েশন ও নারী মুক্তি কেন্দ্রের কর্মীরা। এ সময় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সমাবেশে বক্তারা নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বলেন, দ্রুত বিচার করে শাস্তি দিতে না পারলে ধর্ষকরা আরও বেপরোয়া হয়ে উঠবে। মোবাইল ব্যাংকিং এ লেনদেনের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। জারি করা নতুন সার্কুলার অনুযায়ী এখন মোবাইল ব্যাংকিং গ্রাহকরা দিনে আগের চেয়ে দ্বিগুণের বেশি টাকা উত্তোলন করতে পারবেন। একইভাবে অ্যাকাউন্টে ক্যাশ ইনের সীমা বাড়ানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন দিনে একটি অ্যাকাউন্ট থেকে 5 বারে 30,000 টাকা ক্যাশ ইন করতে পারবেন। মাসে 25 বারে সর্বোচ্চ 2 লাখ টাকা ক্যাশ ইন করা যাবে, যা আগে ছিল সর্বোচ্চ 20 বারে 1 লাখ টাকা পর্যন্ত। এর আগে গ্রাহক একটি অ্যাকাউন্টে দিনে 2 বারে সর্বোচ্চ 15,000 টাকা ক্যাশ ইন করতে পারতেন। এখন গ্রাহক চাইলে একটি অ্যাকাউন্টে দিনে 5 বারে 25,000 টাকা ক্যাশ আউট এবং মাসে 20 বারে 1.5 লাখ টাকা ক্যাশ আউট করতে পারবেন। 2019 থেকে 2021 মেয়াদের জন্য এফবিসিসিআই পরিচালনার দায়িত্ব নিয়েছেন শেখ ফজলে ফাহিমের নেতৃত্বাধীন নতুন পরিচালনা পর্ষদ। দুপুরে মতিঝিলে ফেডারেশন ভবনে আনুষ্ঠানিকভাবে নতুন পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায়ী সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের পরিচালনা পর্ষদ। নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহ সভাপতির দায়িত্ব পালন করবেন মুনতাকিম আশরাফ। আর সহ সভাপতি হিসেবে চেম্বার গ্রুপ থেকে নির্বাচিত হয়েছেন হাসিনা নেওয়াজ, রেজাউল করিম রেজনু ও দিলীপ কুমার আগারওয়াল। আর অ্যাসোসিয়েশন থেকে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন বিজিএমই এর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, মীর নিজামুদ্দিন আহমেদ এবং নিজামুদ্দিন রাজেশ। অনুষ্ঠানে আগামী 2 বছর ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং খেলাপি ঋণ কমাতে নতুন কমিটি কাজ করবে বলে আশা প্রকাশ করেন বিদায়ী সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি বলেন, বর্তমান ব্যবসায়ী নেতাদের মধ্যে সবচেয়ে যোগ্য ব্যক্তি শেখ ফজলে ফাহিম। আর নতুন সভাপতি বলেন, আধুনিক এফবিসিসিআই গড়ার লক্ষ্যে কাজ করবে তার কমিটি। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 থেকে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক সেবা দেয়া শুরু হয়েছে। এরই মধ্যে দেশের সব বেসরকারি টিভি চ্যানেল এই স্যাটেলাইটটি পরীক্ষামূলক ব্যবহার করছে। শিগগিরই এটিএম বুথের সাইবার নিরাপত্তা সেবা, ইন্টারনেট সেবা সহ বিভিন্ন সেবা কার্যক্রম শুরু হবে এই স্যাটেলাইটের মাধ্যমে। গত বছর 12ই মে পৃথিবীর কক্ষপথে যাত্রা শুরু করে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। 1 বছরের মহাকাশ পরিক্রমায় সব প্রস্তুতি শেষে এখন বাণিজ্যিক সেবা দেওয়ার জন্য প্রস্তুত দেশের প্রথম এই স্যাটেলাইট। রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্যাটেলাইটটির বাণিজ্যিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। বিদেশি স্যাটেলাইটের মাধ্যমে এতদিন সম্প্রচারে থাকা দেশের সবগুলো টিভি চ্যানেলই এখন দেশের স্যাটেলাইটটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে। যে বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ বিদেশি স্যাটেলাইটে যেই ভাড়া দিয়ে ব্যবহার করতে হতো তার চেয়ে সাশ্রয়ী মূল্যেই তারা আপনাদেরকে বাংলাদেশের টেলিভিশন চ্যানেল সহ ব্যাংকিং খাতে সাশ্রয়ী মূল্যের সেবা প্রদান করবে। হয়েছে কখন কোন মুহূর্তে আমরা এই স্যাটেলাইট 1কে আকাশে উৎক্ষেপণ করতে পারবো। চ্যালেঞ্জগুলো অনেক ছিল, কারণ আমাদের জন্য যেটি সবচেয়ে বড় সংখ্যা। তবে এই স্যাটেলাইট থেকে পুরোপুরি বাণিজ্যিক সেবা পেতে আরও 3 মাস অপেক্ষা করতে হবে। সর্বোচ্চ 90 দিনের মধ্যে আমরা টেকনিক্যাল যদি কোনো হিকাপ থাকে, কোনো ফাইন টিউনিং এর বিষয় থাকে, এগুলি সম্পন্ন করে আমাদের যে স্যাটেলাইটের সঙ্গে চুক্তিবদ্ধ আছি সেই চুক্তি বাতিল করে পূর্ণাঙ্গভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের থেকে ব্রডকাস্ট এখনই ব্রডকাস্ট শুরু হবে। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জন্য ইন্টারনেট সেবা, টেলিমেডিসিন ও ব্যাংকের সাইবার নিরাপত্তা সেবা দেওয়ার পরিকল্পনা করছে স্যাটেলাইট কর্তৃপক্ষ। কিছু জায়গা আছে যেখানে আসলে সাবমেরিন কেবল কিংবা ফাইবার অপটিক কেবল নিয়ে যাওয়াও কঠিন, খুবই কঠিন এবং ব্যয় সাপেক্ষ। সেই জায়গাগুলোতে আমরা বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট এবং আমাদের যে এশিয়ান যে স্যাটেলাইট সেট অফ স্যাটেলাইট, যেটা ভারত সরকার আমাদেরকে সহযোগিতা করছে, সেখান থেকে আমরা সংযোগ প্রদান করব। আমরা মনে করি এটিএম মেশিন এটা একটা ভালো জায়গা যেখানে স্যাটেলাইট ইউজ করা যেতে পারে। সাইবার থ্রেট হয় এবং অনেক হ্যাকাররা ওই পার্সোনাল ইনফরমেশন ইন্টারনেট থেকে নিয়ে ফেলে। তো এইটাকে অ্যাভয়েড করার জন্য আমরা স্যাটেলাইট ইউজ করতে পারি।
বাণিজ্যিক সেবা দেওয়ার সময় থেকে 7 বছরের মধ্যে স্যাটেলাইটের বিনিয়োগ খরচ উঠে আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ। আগামী 3 মাসের মধ্যে আমরা দেখবেন এটার ইনকাম শুরু হয়ে যাবে। আপনার ইন্টারনেটগুলো অনেক সহজলভ্য হবে। আগের চেয়ে যে দামে পাইতেন নিশ্চয়ই অনেক কম দামে পাচ্ছেন, আশা করছি আরও কম দামে পাবেন। ইব্রাহিম পাঠান, ডিবিসি নিউজ, ঢাকা। ধানের ন্যায্য মূল্যের দাবিতে দিনাজপুর ও নওগাঁয় মানববন্ধন করেছেন কৃষকরা। সকালে দিনাজপুরে বাম গণতান্ত্রিক জোট প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করে। এ সময় বক্তারা সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার পাশাপাশি হাট বাজারে সরকারি ক্রয় কেন্দ্র খোলার দাবি জানান। এদিকে সরকার ঘোষিত 1040 টাকা মন দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিতে নওগাঁর মুক্তির মোড়ে মানববন্ধন করেছে কৃষকরা। মানববন্ধন থেকে বক্তারা প্রতিটি ইউনিয়নে ক্রয় কেন্দ্র খুলে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার দাবি জানান। মানববন্ধনের পর সড়কে ধান ফেলে বিক্ষোভ করেন কৃষকরা। জনপ্রিয় হয়ে উঠছে ডিজিটাল ইফতার ভেন্ডিং মেশিন আমার ইফতার। মেশিনে আঙুলের ছাপ দিয়ে ছিন্নমূল শিশুদের মাঝে বিনামূল্যে এই খাবার পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। আর এই কাজে সহযোগিতার পাশাপাশি ব্র্যান্ডিং এর কাজ করছে মোবাইল ফোন অপারেটর রবি। ইফতারের বাকি আরো ঘন্টা দুয়েক, তবে আগে থেকেই মাঠে হাজির বস্তির শত শত সুবিধাবঞ্চিত শিশু। অপেক্ষার পালা শেষ। একটি পিকআপ ভ্যানে নিয়ে আসা হলো ইফতার। যে যার আগে পারছে সবাই ছুটছে লাইনে। শুরু হলো বায়োমেট্রিক রেজিস্ট্রেশন। অভিনব পদ্ধতিতে তৈরি ভেন্ডিং মেশিনে আঙ্গুলের ছাপ দিলে স্বয়ংক্রিয়ভাবে হাতে আসছে ইফতার প্যাকেট। ইফতার হাতে পেয়ে পথশিশুদের চোখে মুখে পরম তৃপ্তির হাসি। সেই সাথে এই সুবিধাও দেয়া হচ্ছে সমাজের সুবিধাবঞ্চিত বয়স্ক ব্যক্তিদেরও। একটা ডিম, একটা বিস্কুট আছে, কয়টা বুট আছে, একটা জিলাপি আছে আর একটা খেজুর আছে। আমার মা আর আমার বোনের এত বড় সিরিয়াল থেকে যায় যে ইফতারিটা পাইলাম আমি অনেক, আমার মনে করেন অনেক ধন্যবাদ। সারাদিন ক্লান্ত থাকিয়ে এই সন্ধ্যাবেলা যে ইফতারিটা পাইলাম, এই ইফতারিটা খায় অনেক ভালো লাগবে। আর পথশিশুদের কাছে ইফতার পৌঁছে দিতে অভিনব এই উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন, যার সহযোগিতার পাশাপাশি ব্র্যান্ডিং এর কাজ করছে মোবাইল ফোন অপারেটর রবি। ইফতার এবং সেহরির জন্য আমরা এই কাজটি যৌথভাবে করছি, মানে বিদ্যানন্দ এবং রবি, মানে আমাদের স্পন্সর হিসেবে হচ্ছে রবি কাজ করছে। একটা বাচ্চা মানে স্বাধীনভাবে খাবার নিতে পারে। যেমন একটা আমাদের এটা 24 ঘন্টার ভিতর একটা বাচ্চা একবারই খাবার নিতে পারে, সেটাতে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। রিচার্জ বান্ডেল কেনার মাধ্যমে আমার ইফতার উদ্যোগে অনুদানের সুযোগ পাবেন রবির গ্রাহকরা। এর আওতায় বিদ্যানন্দ ফাউন্ডেশনকে প্রতি 43 টাকা বান্ডেলে 2 টাকা এবং প্রতি 118 টাকা বান্ডেলে 4 টাকা প্রদান করবে রবি। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। যারা বাকিটা পরে নিস। ভাইয়া আজকে না আমরা ইফতার করবো, চল। কি ইফতার আনছো? আজকে বলে ইফতার সব শেষ হয়ে গেছে। কি রে, ইফতার করতে যাবি না? কেন? কালকা। আরে চল চল, ভালো ইফতার। রবি ও বিদ্যানন্দ পথশিশুদের জন্য নিয়ে এসেছে দেশের প্রথম ডিজিটাল ইফতার ভেন্ডিং মেশিন আমার ইফতার। নির্দিষ্ট রিচার্জে রবি থেকে 2 ও 4 টাকা দেওয়া হবে পথশিশুদের ইফতারে। সাথে পাচ্ছেন আকর্ষণীয় মিনিট বান্ডেল। রবি। দেশি কাপড়ের পাইকারি বাজার নরসিংদীর বাবুরহাট। ঐতিহ্যবাহী এই হাট এখন ক্রেতার ভিড়ে সরগরম। ঈদের আগে এখানে কাপড় কিনতে আসছেন দেশের নানা প্রান্তের খুচরা বিক্রেতারা। আর প্রতি বছরের মতো এবারও দোকানে দোকানে কাপড় সাজিয়ে বসেছেন বিক্রেতারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ক্রেতারা ভিড় করছেন নরসিংদীর শেখেরচর বাবুরহাটে। দেশের কাপড় উৎপাদনকারী প্রায় সব প্রতিষ্ঠানের একাধিক শোরুম রয়েছে এখানে। এসব কোম্পানির বেশিরভাগ কারখানাও নরসিংদী কেন্দ্রিক। ফলে এখানকার উৎপাদিত কাপড়ের গুণগত মান ভালো হওয়ার পাশাপাশি দামেও সাশ্রয়ী। ইসলামপুরতে একটু মাল, সব ধরনের মাল পাওয়া যায় এবং দামে একটু সাশ্রয় পাওয়া যায়, সেই উপলক্ষে এখানে আসা। ঢাকার তুলনায় এখানে অনেক দাম কম, এই জন্য এখানে আসা। এখানে খুব সুবিধা, একটু ভালো কিনা যায়। রোজার আগে জমে উঠেছে এখানকার পাইকারি বেচা কেনা, চলবে ঈদের আগের দিন পর্যন্ত। রমজানের 1 মাস পূর্বে আরম্ভ হয়, মোটামুটি বেচা কিনা অন্য বছরের তুলনায় টুকটাক আছে। এবার আমাদের নতুন অনেক শার্ট পিস, প্যান্ট পিস, বোরকা, তারপরে এই পাঞ্জাবির কাপড়, অনেক নতুন আইটেম এবার এসেছে। আমাদের উৎপাদন যে কস্টিং খরচটা এটা খুবই কম,
যার জন্য এখানে কাস্টমার আসে। এবং নিয়মিত এ হাটে 150 থেকে 200 কোটি টাকা বেচাকেনা হলেও ঈদ উপলক্ষে তা বেড়ে 500 থেকে 700 কোটি টাকা হয় বলে জানিয়েছে ব্যবসায়ী নেতারা। ব্যবসায়ীদের আনাগোনা বাড়ে, ক্রেতার সংখ্যা বাড়ে, বিক্রেতার সংখ্যা বাড়ে। তো আমার আইডিয়া মতে 500-700 কোটি টাকা ঈদ মৌসুমে লেনদেন হয়। তো ঈদ উপলক্ষে আমাদেরকে নিয়ে জেলা প্রশাসন থেকে আমাদের সাথে আলাপ আলোচনা হয়েছে, হাটের নিরাপত্তা ব্যবস্থা ভালো আছে। প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত শেখেরচর বাবুরহাটে দেশি কাপড়ের পাইকারি দোকানের সংখ্যা প্রায় 5,500। ডিবিসি নিউজ ডেস্ক। জাতীয় সংসদের সাবেক সদস্য ও গণপরিষদের প্রাক্তন সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর 28তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে বিকেলে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। এছাড়া মাদারীপুর জেলার শিবচরে নিজ বাড়ির জামে মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইলিয়াস আহমেদ দৈনিক বাংলার বাণী পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি ছিলেন। এছাড়া আরামবাগ ক্রীড়া চক্রের সভাপতি ও খুলনা আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি ছিলেন তিনি। ইলিয়াস আহমেদ চৌধুরীর বড় ছেলে নুরি আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, তারেক রহমান বিপদে মায়ের পাশেই থাকেন না, তাহলে দেশের মানুষের পাশে কিভাবে থাকবেন? তারেক জিয়া সেই বিপদের সময় ছেলে মার পাশে নাই, জনগণের পাশে থাকবে, এটা জনগণ কিভাবে বিশ্বাস করবে?